বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষিকা সাবিহা সুলতানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইনে ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা ছিল বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামোর উপরে। গত ক্লাসে আমি তোমাদেরকে এই অধ্যায়ের 3টা টপিক সম্পর্কে পড়িয়েছিলাম। সমাজ ও পরিবার কাকে বলে, পরিবারের একক ও যৌথ পরিবারে থাকার সুবিধাগুলো কি কি, এই বিষয় সম্পর্কে আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। আজ আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব পরিবারের বৈশিষ্ট্যটা কি এবং পরিবারের কার্যাবলীগুলো কি কি। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের মাধ্যমে তোমরা অলরেডি জেনে ফেলেছো যে আসলে পরিবারটা কি। পরিবারটা হচ্ছে আমরা যেখানে একত্রে সকলে মিলে বাস করি, আমাদের কিছু যৌক্তিক এবং অন্যান্য চাহিদা পূরণ করবার জন্য পরিবারের মাধ্যমেই আমরা প্রথমে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শুরু করে ধর্মীয় এবং নৈতিক শিক্ষাগুলো অর্জন করে থাকি। আজ আমি একটু পরিবারের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু ডিটেলস তোমাদের সাথে আলোচনা করতে চাই। তার আগে আমি তো তোমাদেরকে বলে দিই, আসলে পরিবারটা হচ্ছে আসলে একটা সংগঠন। গত ক্লাসে আমি তোমাদেরকে এই কথাটাই বলেছিলাম যে পরিবারটা হচ্ছে একটা সংগঠন। এই সংগঠনটার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। যেমন কি বৈশিষ্ট্য থাকতে পারে? এটা একটা সর্বজনীন সংগঠন, এটা একটি ক্ষুদ্র সংগঠন, একটা স্থায়ী সংগঠন। এখন এই বিষয়গুলো সম্পর্কে এবং এর সাথে আরো কিছু বৈশিষ্ট্য আছে পরিবারের, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে দেখি পরিবারের প্রথম যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা বিশ্বজনীন একটা সংগঠন। সংঘবদ্ধ জীবনে যতগুলো সংগঠন আছে তার ভিতরে পরিবারটাই হচ্ছে সর্বাপেক্ষা অধিকতর বিশ্বজনীন একটা সংগঠন। এটা শুধুমাত্র মানব সমাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তোমরা একটু খেয়াল করে দেখবা, যে কোনো ধরনের সমাজে একটা পশু পাখি তাদেরও কিন্তু নিজস্ব একটা পরিবার থাকে। মানে প্রত্যেকটা সমাজেই পরিবার বিরাজ করছে। আবেগময় ভিত্তি। পরিবারের ভিত্তি হচ্ছে বংশধারা রক্ষা করা। বংশধারা রক্ষা করাটাই হচ্ছে পরিবারের প্রধান ভিত্তি। যে মানুষের যে দৈহিক প্রবৃত্তি আছে, মানসিক যে আবেগ প্রবণতা আছে, সেখান থেকেই পরিবারের সৃষ্টি হয়েছে। যেমন এই যে দৈহিক প্রবৃত্তি অথবা মানসিক যে আবেগ প্রবণতা, সেগুলো বলতে আসলে কি বোঝানো হয়েছে? এগুলা কি? এগুলো হচ্ছে যৌনক্রিয়া, সন্তান জন্মদান করা, পিতা মাতা দেখাশোনা করা, স্নেহ ভালোবাসা আদান প্রদান করা, এগুলো থেকেই কিন্তু পরিবারের সৃষ্টি। আমরা একে অন্যের সাথে এই আবেগের কারণেই কিন্তু সংযুক্ত থাকি এবং এই আবেগের কারণেই আমরা একত্রিত হয়ে বসবাস করার মাধ্যমেই কিন্তু পরিবারটা তৈরি হয়। পরিবার হচ্ছে সমাজের সব থেকে ক্ষুদ্রতম এবং স্থায়ী একটি সংগঠন। সাধারণত কমপক্ষে 2 সদস্য নিয়ে একটি পরিবার গঠিত হয়। একটা পরিবার গঠিত করতে গেলে কমপক্ষে 2 জন সদস্য থাকাই লাগে। এর অধিক সদস্য বিশিষ্ট পরিবার আমরা দেখে এসেছি। ক্ষুদ্রতম সংগঠন এজন্যই বলা হচ্ছে কারণ এর থেকে ছোট আর কোনো সংগঠন করা সম্ভব হয় না। আর এটা কেন স্থায়ী বলছি? এটাকে স্থায়ী বলছি কারণ একটি পরিবারের পরিবর্তনটা কিন্তু খুব বিশেষ কোনো কারণ ছাড়া হয় না। একটা পরিবার কিন্তু একটা পরিবার ভেঙে যেতেই পারে, এটা স্থায়িত্ব নষ্ট হতেই পারে। যেমন বিবাহ বিচ্ছেদের মাধ্যমে অথবা কেউ যদি মারা যায়, সে কারণেও কিন্তু পরিবারের ভাঙন হয়ে যায়। কিন্তু তারপরও পরিবারটাই হচ্ছে সর্বাপেক্ষা স্থায়ী এবং গ্রহণযোগ্য একটি সংগঠন। পরিবারকে বলা হয় সামাজিক একক। বহু পরিবার মিলেই একটা সমাজ গঠিত হয়। একটা সমাজের সব থেকে ক্ষুদ্রতর সংস্থাটাই হচ্ছে পরিবার। যখন অনেকগুলো পরিবার একত্রে মিলে বাস করা শুরু করে, তখনই সেটা সমাজে পরিবর্তিত হয় বা তখনই সেখানে নতুন একটা সমাজের সৃষ্টি হয়। এখানে সদস্যদের দায়িত্বটা পরিবারে খুবই মুখ্য ভূমিকা পালন করে।
সন্তান লালন পালন করা, তাদের নিরাপত্তা প্রদান করা, সামাজিক এবং আবেগ যে সুখ দুঃখ অনুভূতিগুলো আছে সেগুলো একে অন্যের সাথে শেয়ার করা, এই সকল কিছুই কিন্তু এবং একে অন্যের প্রতি যত্নশীল হওয়া সবকিছুই এই পরিবারের সদস্যদের দায়িত্ব। মানে আমাদের যে দায়িত্ববোধটা এটা কিন্তু শুরু থেকেই জাগ্রত হয় পরিবার থেকে, মানে শুরুটাই হয় আমাদের পরিবার থেকে। পরিবার থেকেই আমাদের ভিতরে এই যে দায়িত্ববোধগুলো কর্তব্যবোধগুলা আমরা আমাদের মধ্যে আনতে পারি এবং আমাদের ভিতরে জাগ্রত হয়। পরিবার অবশ্যই একটি নির্দিষ্ট বাসস্থান থাকতে হবে পরিবারে। যখন আমরা একটি নির্দিষ্ট বাসস্থানে কতজন সদস্য মিলে একত্রে বাস করব তখনই সেটা পরিবারে পরিণত হবে। কিছু সামাজিক নিয়ম কারণ বিধি নিষেধ অবশ্যই পরিবারে অনুসরণ করতে হয় এবং এই সামাজিক বিধি নিষেধ, এই সামাজিক নিয়ম কানুনগুলোই পারিবারিক জীবনকে প্রভাবিত করে। যেমন মানে চাইলেই পরে আমরা কিন্তু একাধিক বিয়ে বা করতে পারি না। একাধিক বিয়ে করবার জন্য আমাদের কিছু নিয়ম কানুন বিধিনিষেধ অনুসরণ করতে হয়। পরিবারের অবশ্যই পারস্পরিক বিশ্বাস এবং নির্ভরশীলতা থাকতে হবে। পরিবারের প্রধান এবং অন্যতম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো এখানে পারস্পরিক একটা বিশ্বাস এবং নির্ভরশীলতা অবশ্যই থাকতে হয়। বিশ্বাসের মাধ্যমেই কিন্তু একটা পরিবার গঠিত হয়। একজন স্বামী স্ত্রী যখন বিবাহ হয় তখন কিন্তু এই বিশ্বাসের মাধ্যমেই দুজন মানুষ একত্রিত হয় এবং আস্তে আস্তে এই বিশ্বাসটাই কিন্তু একটা সময় নির্ভরশীলতায় পরিণত হয়। আমরা আমাদের বাবা মাদের উপরে নির্ভরশীল, আমাদের বাবা মা আমাদের উপরে নির্ভরশীল। এই নির্ভরশীলতাই আমাদেরকে একত্রিত থাকতে সাহায্য করে এবং এই একত্রিত থাকার মনোভাব থেকেই আমাদের পরিবারের সৃষ্টি হয়েছে। তো পরিবারের প্রধান অন্যতম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হচ্ছে পরিবারের সদস্যদের ভিতরে পারস্পরিক বিশ্বাস এবং নির্ভরশীলতাটা থাকতেই হবে। অবশ্যই ধর্মের মিল পরিবারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একাধিক ধর্মের লোক কখনোই একটি পরিবার গঠন করতে পারে না, বা যদি একটা পরিবারে ধর্মের অনুসরণটা এক এক ধরনের হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু বিশৃঙ্খলতা তৈরি হয়। রুচির মিল থাকতে হয়। পরিবারের সদস্যগুলোর ভিতরে দেখা যায় যে অনেক অংশে রুচির মিল থাকে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকের একটি স্বতন্ত্র একটা রুচি থাকবে, স্বতন্ত্র একটা ইচ্ছা থাকবে, স্বতন্ত্র কিছু বিষয় থাকে যেগুলো অন্যের সাথে আমাদের মেলে না, কিন্তু তারপরও পরিবারের সদস্যদের সাথেই কিন্তু একাধিক ক্ষেত্রে রুচির মিলটা হয়ে থাকে। বয়স এবং লিঙ্গ, এই পরিবারে বিভিন্ন বয়সের বিভিন্ন লিঙ্গের মানুষ একত্রে বাস করে। বৃদ্ধ বয়স থেকে শুরু করে শিশু বয়স পর্যন্ত ছেলে মেয়ে সকলেই একত্রে এই পরিবারে বাস করে থাকে। বংশ রক্ষা করবার জন্য মানুষ একটি বিবাহ বা বন্ধনে আবদ্ধ হয় এবং এই আবদ্ধ হয়ে কিন্তু তারা পরিবার গঠন করে। তাহলে পরিবারের আরেকটি বৈশিষ্ট্য কি? বংশ রক্ষা করা। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু সেট প্রশ্ন আসে। আমি তোমাদেরকে একটু পড়ার মাঝে বলে রাখি, তোমাদের দ্বিতীয় পত্রে যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আছে এই দুইটা মিলেই কিন্তু সৃজনশীল প্রশ্ন খুব আসে এবং এমনও হয় যে এই দুইটা চ্যাপ্টার কম্বাইন করেই বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নগুলো আসে। তো তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। এই যে একই পরিবারের বৈশিষ্ট্য থেকে তোমাদের হরেক রকমের প্রশ্ন হতে পারে, প্রশ্ন আসতেই পারে যে পারস্পরিক বিশ্বাস এবং নির্ভরশীলতা কিভাবে পরিবারকে প্রভাবিত করে। আসতে পারে যে পরিবার যে একটি ক্ষুদ্র স্থায়ী সংগঠন, এটা ব্যাখ্যা করো। পরিবারের সদস্যদের দায়িত্বগুলো বলতে কি বোঝানো হয়েছে? পরিবার একটি বিশ্বজনীন সংগঠন কেন বলা হয়েছে? এমন বিভিন্ন ভাবে এই প্রশ্নটা আসতে পারে। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পেরেছো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং পরিবারের আসল বৈশিষ্ট্যগুলো কি কি। এরপরে আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি পরিবারের কার্যাবলী। পরিবারের কার্যাবলী এ সম্পর্কে আলোচনা করার
আসলে পরিবার কেন সৃষ্টি হয়েছিল। তোমরা একটু নিজেরা একটু চিন্তা করো যে পরিবারটা আসলে কেন সৃষ্টি হয়েছে। পরিবার সৃষ্টি কার্যাবলী জানার আগে পরিবারটা সৃষ্টি কেন হয়েছে সেটা সম্পর্কে হালকা একটু ধারণা এতক্ষণ হয়তো বা তোমরা পেয়ে গেছো, তারপরে আমি তোমাদেরকে একটু দেবার চেষ্টা করছি। পরিবারটা সৃষ্টি হয়েছিল মেনলি আত্মরক্ষার জন্য, মেনলি জীবনের একটা নিরাপত্তার জন্য, অর্থনৈতিক একটা নিরাপত্তার জন্য, বংশ মর্যাদা রক্ষা করবার জন্য, সন্তান লাভের একটা ইচ্ছার জন্য, সামাজিক ও ধর্ম স্বীকৃত একটা যৌন অনুভূতির থেকেই কিন্তু পরিবারের সৃষ্টি হয়েছিল। এই পরিবারে বিভিন্ন ধরনের কার্যাবলী আছে, বিভিন্ন কাজ আছে। এই কাজগুলোর ভিতরে উল্লেখযোগ্য কিছু কাজ আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। যেমন পরিবারের প্রধান যে কাজটা সেটা হচ্ছে জৈবিক কাজ। জৈবিক কাজ বলতে আমরা এখানে কি বুঝিয়েছি? জৈবিক কাজ বলতে সাধারণত বোঝানো হয় যে জৈবিক যে চাহিদাগুলো আছে সেগুলোকে বজায় রাখা, সন্তানকে জন্মদান করা, সন্তানের লালন পালন করা, তাদেরকে একটা নাম রাখা, এগুলোই হচ্ছে জৈবিক কাজ। এই কাজগুলো একটা পরিবারই করে থাকে। তোমার নাম নিশ্চয়ই তোমার প্রতিবেশীর কেউ এসে রাখবে না, অথবা অন্য সমাজের কেউ এসে তোমার নাম রাখবে না। সন্তান জন্মগ্রহণ অবশ্যই একটা পরিবারেই হবে, বাইরে হবে না। আমাদের যত শারীরিক যত চাহিদা আছে, জৈবিক যত চাহিদা আছে, এই চাহিদাগুলোকে যদি আমি ধর্মীয় স্বীকৃতি অনুযায়ী শুধুমাত্র পরিবারের মাধ্যমেই পূরণ করতে পারব। এ বাদে পরিবারের আরেকটা কাজ কি? মনস্তাত্ত্বিক কাজ। মনস্তাত্ত্বিক কাজ এটার মধ্যে কি? এটার মধ্যে হচ্ছে বিবাহের মাধ্যমে যখন একটা পরিবার গঠন হয়, এই পরিবার গঠনের পরে ওইখানে আমাদের সন্তানাদি জন্মদান করে, তাদেরকে লালন পালন করা, সন্তানাদি জন্ম দেওয়া, তাদেরকে লালন পালন করা, এই সব কিছুই হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক কাজ। এখানে কি হয়? এখানে আমাদের একজন সদস্যদের সাথে আরেকজন সদস্যের পরিবারের তাদের ভিতরে যে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, যে আদর, যত্ন, সব যত অনুভূতি থাকে আবেগী, সবকিছুই কিন্তু এই পরিবারেই সম্ভব হয় এবং পরিবার থেকেই আমরা এগুলো পেতে পারি। একটা শিশু জন্মগ্রহণ করার পরে তাকে যে সেবার শুশ্রূষাটা দিতে হয়, তাকে যে ভালোবাসাটা পাওয়া হয়, সেটা কিন্তু একটা শিশু পরিবারেই পায়। পরিবারের কাছ থেকেই একটা শিশু প্রথমেই আদর, যত্ন, স্নেহ, ভালোবাসাগুলো পায় এবং এটা পায় বলেই সে এটা পরবর্তীতে দিতেও পারে। সে জানে যে কিভাবে ভালোবাসা পেতে হয় আর কিভাবে ভালোবাসা দিতে হয়। পরিবারের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ কাজ করে থাকে। পরিবারের সদস্যদের একে অন্যের নিরাপত্তা দান করা, তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে মানে শারীরিক এবং মানসিক একটা সাপোর্ট দান করা, এটা কিন্তু পরিবারে করে থাকে। আমরা কিন্তু আমাদের পরিবারের সর্বাপেক্ষা সব থেকে বেশি নিরাপদ থাকি। এই জন্য দিন শেষে বলা হয় যে দিন শেষে আমরা সকলেই কি করি, যতই কর্মকাজ থাকুক, যত যাই করুক, যত কর্মব্যস্তই থাকি, সকল কর্মব্যস্ততা শেষ করে আমরা কিন্তু আমাদের পরিবারের কাছেই ফিরে আসি। পরিবার শুধুমাত্র আমাদের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করা অথবা মনস্তাত্ত্বিক কাজ করা বা জৈবিক কাজ করা এগুলো শুধু করে না। পরিবার কিন্তু আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক কাজেও বেশ ভূমিকা পালন করে। অর্থনৈতিক কাজে কিভাবে পরিবারই করে? পরিবারের অন্যতম দায়িত্বই হচ্ছে পরিবারের সদস্যদেরকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রদান করা, একটা অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা। আমার এই যে আমার জামা কিনতে গেলে একটা অর্থের প্রয়োজন আছে, আমার পড়াশোনার জন্য একটা অর্থের প্রয়োজন আছে, আমার চিকিৎসার জন্য একটা অর্থের প্রয়োজন আছে। এই অর্থগুলোর যোগান আমাকে কিন্তু পরিবারই দিয়ে থাকে। রাজনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে পরিবারের অবদানটা কেমন? রাজনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে আমি এখানে বলবো যে আসলে পরিবারটাই হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্র। রাজনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে পরিবারের অবদানটা জানানোর আগে আসলে আমার মতে যে পরিবারটাই হচ্ছে একটা ক্ষুদ্র রাষ্ট্র। তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো, একটা রাষ্ট্রে কি হয়? একজন রাষ্ট্রপ্রধান থাকে, যিনি কিনা
সবকিছু তত্ত্বাবধান করে, যার যার তত্ত্বাবধানে রাষ্ট্রটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। রাষ্ট্রের যত সুবিধা অসুবিধা, যত ল্যাকিংস আছে, যত ডেভেলপমেন্ট হচ্ছে, সবকিছুই কিন্তু পরিচালনা করে এই রাষ্ট্রের যে সরকার তিনি। তো পরিবারটাও কিন্তু একটা রাষ্ট্রের মতো। এখানেও একজন রাষ্ট্রপ্রধান থাকে, যেমন পরিবারের রাষ্ট্রপ্রধানকে আমাদের বাবা মা। তিনারা কি করছেন? তিনারাই কিন্তু পরিবারের সন্তানদেরকে উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলবার জন্য তাদেরকে যত ধরনের নৈতিক শিক্ষা দেওয়া দরকার, যত ধরনের তাদের সাপোর্ট করা দরকার, সেটা কিন্তু পরিবারই করে থাকে। পরিবার থেকে কিন্তু একটা শিশু নেতৃত্ব প্রদান করা, দায়িত্ব গ্রহণ করা, কর্তব্য পালন করা, নিয়ম শৃঙ্খলা, এই সকল কিছু কিন্তু শিখে থাকে এই পরিবার থেকে। পরিবার থেকেই আসে যে একটা শিশু তার ভিতরের যে মানবীয় যে গুণাবলীগুলো আছে সেগুলোকে কিভাবে ফুটিয়ে তুলবে। শিক্ষাদান করা পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজ। শিশুর প্রাথমিক এবং ধর্মীয় শিক্ষাটা শিশু কিন্তু পেয়ে থাকে পরিবারের কাছ থেকে। পরিবারের কাছ থেকে আমরা আমাদের মূল্যবোধের শিক্ষাটা পাই। পরিবার থেকে আমাদের ভিতরে মূল্যবোধটা জাগ্রত হয়। সেখান থেকে আমাদের নৈতিকতার সৃষ্টি হয়। ধর্মীয় বিধিবিধান অনুসারে আমাদের কিভাবে ধর্মীয় কার্যাবলী পালন করা উচিত, কিভাবে আমাদের জীবনটাকে যাপন করা উচিত, কিভাবে সমাজের প্রতি, প্রতিবেশীর প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করা উচিত, এই সব কিছুই কিন্তু আমরা পরিবার থেকেই শিখে থাকি। পরিবার থেকেই কিন্তু আমরা আমাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো, এই যে ABCD থেকে শুরু করে বা অ আ হ্রস্ব দীর্ঘ থেকে শুরু করে সকল পর্যায়ে, সর্বটা জীবনের প্রত্যেকটা পর্যায়ে আমরা পরিবার থেকেই কিছু না কিছু জিনিস শিখে থাকি। পরিবারই কিন্তু আমাদের চিত্ত বিনোদনের প্রধান একটা কেন্দ্র। অবসরের সময়টা বা চিত্ত বিনোদনের প্রধান উৎসটাই কিন্তু পরিবার। পূর্বের দিনে এই পরিবার কেন্দ্রিক চিত্ত বিনোদন বা পরিবার কেন্দ্রিক যে বিনোদনটা সেটা বেশি হতো। এখন যদিও এই যে বিভিন্ন প্রযুক্তির কারণে মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, এসবের কারণে, টিভির কারণে হয়তোবা হয়েছে যে আমরা পরিবার থেকে চিত্ত বিনোদনটা কিছুটা দূরে চলে আসছে। যদিও এখন প্রধান কেন্দ্র ওটাই আছে, কিন্তু পূর্বে এটা খুব খেয়াল করা যেত। তোমাদের হয়তো মনে আছে 9-10-এ আমরা একটা উপন্যাস পড়েছিলাম, 1000 বছর ধরে, তোমরাও পড়েছো। এই উপন্যাসে তোমরা দেখবা যে হচ্ছে বিনোদনের জন্য মকবুল বুড়ো তার বাড়িতে কিন্তু গানের আসরের আয়োজন করে, যেখানে কিনা বয়স্করা, তারপরে কম বয়সীরা, সবাই, নারী পুরুষ সবাই মিলে রাত্রের বেলা উঠানে বসে গানের আসরে অংশগ্রহণ করে। এভাবেই কিন্তু তারা তাদের বিনোদনগুলো করে থাকতো। মানুষ কিন্তু বিনোদন পেতই আগে এসে পরিবারে। এখন কিছুটা চেঞ্জ হলেও মূল কেন্দ্র কিন্তু এখনো পরিবারটাই আছে। সম্পত্তির উত্তরাধিকার, পারিবারিক যে সম্পত্তির উত্তরাধিকার সূত্রে সেটা প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে যাওয়া, এটার জন্য কিন্তু পরিবারের প্রয়োজন। পরিবার কিন্তু স্বাস্থ্য পরিচর্যার জন্য সব থেকে প্রথম এবং প্রধান সংস্থা বা সংগঠন বলতে পারো। কিভাবে? একটা শিশু তুমি জন্মগ্রহণের পর থেকে শুরু করে তোমার সার্বিক যত খাবার দাবার প্রয়োজন, তোমার যত মেডিটেশনের প্রয়োজন, যত মেডিকেল সাপোর্টের প্রয়োজন, সবকিছু কিন্তু প্রাথমিক পর্যায়ে পরিবারই এনশিওর করে। এই বাবা মাই একটা শিশুকে যদি ডক্টরের কাছে নিতে হয় সেখানে নিয়ে যায়, যদি বাসায় কোনো হচ্ছে যে যত্নের প্রয়োজন হয় তাহলে তাকে সেটা দেয়। শুধুমাত্র এই মেডিকেল ফ্যাসিলিটিসটাই না, একটা শিশুকে গোসল করানো, তাকে একটু তেল দেওয়া অথবা একটু একটু ক্রিম মাখানো, বা তাকে একটু জামা কাপড় পরিয়ে রাখা, তাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখা, কিছুক্ষণ পর পর এসে তাকে নিয়ম মাফিক খাওয়া দাওয়া করানো, তাকে একটু
চলাফেরা করানো, তাকে নিয়ে একটু খেলাধুলা করা, তাকে নিয়ে একটু ঘোরাফেরা করা, এই সব কিছুই কিন্তু পরিবার করে থাকে। শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের জন্য পরিবারের থেকে গুরুত্বপূর্ণ, পরিবারের থেকে প্রধান আর কোনো সংগঠন নাই, এবং পরিবারই বলা যায় একমাত্র নিরাপদ একটা স্থান এবং এমন একটা স্থান যেখানে কিনা শিশুর এগুলো এনশিওর করা 100% সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এই দুটো টপিক পড়ানোর চেষ্টা করেছি। আগামী পর্বে আমরা দেখব যে পরিবারের উপরে সমাজের পরিবর্তনগুলো কিভাবে প্রভাব ফেলে, পারিবারিক বন্ধনটা কেমন হয়, পারিবারিক বন্ধনের বন্ধনটা একটা শিশুর উপরে কি ধরনের প্রভাব ফেলে, পারিবারিক সংকটগুলো একটা শিশুর উপরে কি ধরনের প্রভাব ফেলে, এই বিষয়গুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।